আচ্ছা, সবাই একটু খেয়াল করি ভাই। আমরা আজকে নতুন আরেকটা টপিক শুরু করব। তো টপিকের নাম লেখো সবাই, তাপগতীয় প্রক্রিয়া। টপিকের নাম লেখা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। টপিকের নাম লিখি হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। ভাই আমাদের যে সৃজনশীল গুলা ভাইয়া, আমাদের আজকে যে টপিকটা শুরু করতেছি এবং আগামী ক্লাসে এটা শেষ হবে আর কি, এই টপিকটা থেকে অনেক বেশি সৃজনশীল আসে। কোন জায়গা থেকে সেটাও ভাইয়া বলে দিচ্ছি, আগে লেখো। তো আমাদের চারটা তাপগতীয় প্রক্রিয়া পাওয়া যায়, ভাইয়া যেভাবে লিখতেছে ওইভাবে লেখো। একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, আয়তন প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে সমচাপ প্রক্রিয়া, চাপ প্রক্রিয়া। নিচে নিচে লেখো, হ্যাঁ ভাইয়া যেভাবে লিখতেছি কাজ আছে। 3 নাম্বার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আর 4 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া। তো এই হচ্ছে আমাদের চারটা তাপগতীয় প্রক্রিয়া। তাহলে নামগুলো একটু লেখো, সমচাপ, সম আয়তন, তারপর হচ্ছে সমষ্ণ, আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তা আমরা এই চারটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো। তার আগে আমরা কিছু কিওয়ার্ড লিখে রাখি যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। এই তিনটার পাশে আমরা একটু লিখে রাখো, ধীরে ধীরে ঘটে। এই তিনটা প্রক্রিয়া হচ্ছে স্লো প্রক্রিয়া। ধীরে ধীরে, ধীরে ধীরে সম্পন্ন হয়, অর্থাৎ স্লো প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলা। আর রুদ্ধতাপীয় যেটা, এটা হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক, হঠাৎ, দ্রুত ঘটে। মানে এটা তাৎক্ষণিক ঘটে, হঠাৎ ঘটে, দ্রুত ঘটে। যেমন এটার একটা ভাইয়া কথা বলি, মনে করেন একটা টায়ার বা একটা বেলুন, বলতো সুই দিয়ে বেলুনটাকে টাচ করছে, বলতে এটা ফাটার জন্য আস্তে 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 ফাটবে না, এই যে হঠাৎ করে ফেটে গেল, এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বা একটা টায়ার, গাড়ি চলতেছে, হঠাৎ করে পাংচার হয়ে গেল। তারপর কোকা কোলার বোতল হঠাৎ খুললা, হঠাৎ করে গ্যাসটা প্রসারিত হয়ে গেল। তাহলে হঠাৎ যে ঘটনাগুলো ঘটে, এগুলোই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ যেগুলোর জন্য তারা টাইম নেয় না। এবার সমষ্ণ প্রক্রিয়া যেটা ভাইয়া, এটাকে একটু বক্স করো লাল কলম দিয়ে করে। এই জায়গায় লেখা হচ্ছে তাপ সুপরিবাহী পাত্রে সংঘটিত হয়, ঘটে। তাপ সুপরিবাহী পাত্রে ঘটে। এই সমষ্ণ প্রক্রিয়াটা তাপ সুপরিবাহী পাত্রে ঘটে। তাপ সুপরিবাহী পাত্রে ঘটে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা ভাইয়া, এটাকে বক্স করে একটু লেখা হচ্ছে তাপ কুপরিবাহী পাত্রে ঘটে। অর্থাৎ একটা ঘটে তাপ সুপরিবাহী পাত্রে, আর আরেকটা ঘটে হচ্ছে তাপ কুপরিবাহী পাত্রে, অর্থাৎ যে পাত্রটার মধ্য দিয়ে তাপের আদান প্রদান হইতে পারবে না, কুপরিবাহী। তো ভাই আমাদের এই দুইটা লাস্টের দুইটা ভাইয়া, এই দুইটাই হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট সিকিউ। আমাদের বেশি কোশ্চেন আসে এই দুইটার পার্ট থেকে, আমরা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের প্রক্রিয়াগুলো নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা। তো আমরা এখন এক একটা প্রক্রিয়া নিয়ে পড়বো। তো ফার্স্টে লেখা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ফার্স্টে লেখা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ভাই এগুলো মুসলাম, হ্যাঁ। তাহলে ফার্স্টে লেখা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আমরা প্রথমে লিখলাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া বলতো নামের সাথে কাজের কিন্তু মিল আছে প্রত্যেকটাতেই। বলতো সমচাপ মানে কি, চাপটা সবসময় সমান থাকবে। তাহলে লেখা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের সিস্টেমের
চাপ সর্বদা সমান থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ সর্বদা সমান থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এই যে চারটা প্রক্রিয়া পড়তেছি ভাই, এই চারটা প্রক্রিয়া আমাদের টার্গেট কি, কোন প্রক্রিয়ায় কাজ কত আর কোন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হয়, এই হচ্ছে আমাদের কাজের চারটা প্রক্রিয়া থেকে। তা আসলে আমরা এই সমচাপ প্রক্রিয়ায় যদি আমরা কৃত কাজটা লিখি, কৃত কাজ DW সমান সমান PdV। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ DW ইকুয়াল PdV। এটা ছবিটা যদি আঁকি খেয়াল করো, এইদিকে V, এইদিকে P, আর এই যে প্রক্রিয়াটা ভাইয়া এখানে খেয়াল করো, এখানে চাপটা সবসময় P থাকতেছে, কিন্তু ভাইয়া আয়তনটা তার V1 থেকে কত হচ্ছে ভাইয়া, V2। এবার তুমি বলো তো, এই যে আগের ম্যাথগুলাতে, যে একটু আগে যে আমরা ম্যাথগুলা করলাম আগের ক্লাসে, তুমি বলো তো ওই যে এই অঙ্কটা, বলো তো ভাইয়া এই অঙ্কের কাজ তুমি দুই ভাবে করতে পারবে না বলতো ভাইয়া? এই যে ক্ষেত্রফলটাও কাজ হবে, আবার চাপ সমান এই যে পিডিবি এটা দিয়েও করতে পারবে। এই কারণে আমরা দুই ভাবে অঙ্কগুলা করছি, পিডিবি দিয়েও করা গেছে কিংবা ক্ষেত্রফল দিয়েও করা গেছে। কিন্তু ভাইয়া বলতো পিডিবি সকল কন্ডিশনে অ্যাপ্লাই করা যাবে না, বুঝছো কিনা? শুধুমাত্র চাপ যদি সমান থাকে, দরকার লিখে দাও এখানে পি এর নিচে লেখা রাখো পি কনস্ট্যান্ট, মানে পিটাকে ধ্রুবক থাকলে এই সূত্রটা সরাসরি তুমি ইউজ করতে পারবা। অর্থাৎ পিটা যখন কনস্ট্যান্ট থাকবে তখনই সরাসরি তুমি এটা ইউজ করতে পারবে পিডিবি। এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হয় আমরা যদি দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হবে আমাদের ডিকিউ ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, বা ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে পিডিভি। বক্স করে রাখো। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার ফরম্যাটটা হচ্ছে এটা, ডিকিউ ইকুয়াল ডিইউ আর ডিডাব্লিউ এর জায়গায় আমরা বসাই দিলাম পিডিভি। আচ্ছা, তারপরটা লেখো যাদের, এটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া। তারপরটা আসি আমরা সমায়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া, তাহলে যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের আয়তন সর্বদা সমান থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। সম আয়তন প্রক্রিয়া বলে। তাহলে একটু লিখে নাও তোমরা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন সর্বদা সমান থাকে, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন সর্বদা সমান থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। এখন এটার যদি আমরা ছবিটা আঁকি, এখানে পি নিলাম, এখানে ভি নিলাম, এটার গ্রাফটা হচ্ছে এরকম হবে মনে করো, ঠিক আছে? এটা গ্রাফটা হচ্ছে এরকম হবে। তুমি খেয়াল করো তো ভাইয়া, এই পয়েন্টে যদি আয়তনের একটা মান থাকে V1 বা ভি, মনে আচ্ছা ভি ধরলাম, বলতো এই পয়েন্টে আয়তন কত হবে ভি। তাহলে আমরা যদি কৃত কাজটা বের করি, কৃত কাজ DW সমান সমান হচ্ছে পিডিভি, তাহলে পি ইন্টু ভি মাইনাস ভি, তার মানে হচ্ছে 0। তাহলে ভাইয়া খেয়াল করো, এই দুইটার সমচাপ এবং সমায়তন এগুলা কিন্তু আমরা আগের টপিকেই ম্যাথগুলা করে ফেলছি, ভিতরে চলে আসছিল আর কি। অর্থাৎ আয়তন যখন দেখবা চেঞ্জ হচ্ছে না তখন কৃত কাজ 0। তাহলে লেখা হচ্ছে সুতরাং সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0।
তাহলে সুতরাং সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। বক্স করে রাখো এটা। তাহলে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে শূন্য। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজটা হচ্ছে শূন্য। এখন আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হয় আমরা যদি ওইটা দেখি। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের কেমন হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, বা ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ হচ্ছে 0। ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ। অথবা এটার ফিজিক্যাল মিনিংটা কি বলতে পারবা? ভাইয়া তুমি যে শক্তিটা দিবা ওই পুরা শক্তিটা তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে, সে আর কোনো কাজ করতে পারবে না। বুঝছি ভাইয়া? অর্থাৎ সরবরাহকৃত সম্পূর্ণ শক্তি বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। তাহলে এটা একটু লেখো নিচে, এ পর্যন্ত আসার পরে নিচে একটু লেখো। অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ, অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে ব্যয় হয়। অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে ব্যয় হয়। আচ্ছা, এবার আসো ভাই ওই যে সৃজনশীলের জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলা তার মধ্যে প্রথম যেটা আছে সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া বলতো সমুষ্ণ বলতো প্রত্যেকটা নামের সাথে কাজের মিল আছে। সমচাপ, চাপ সমান, সমায়তন, আয়তন সমান, এটা বাদ দিলাম, স্কিপ করলাম। লাস্টেরটা আছে কি রুদ্ধ তাপীয়, রুদ্ধ মানে আবদ্ধ। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানে তাপকে তুমি আবদ্ধ করে ফেলবা, তাই না ভাই? তাপ আসবেও না যাবেও না। তাহলে বলতো এখানে বলছে সমুষ্ণ, সম উষ্ণ, তাপমাত্রা সমান। বুঝছো ভাই? উষ্ণতা মানে কি তাপমাত্রা। তাহলে লেখা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা সর্বদা সমান থাকে তাকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। ঠিক আছে, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা সর্বদা সমান। তাহলে তাপমাত্রা যদি সবসময় ফিক্স থাকে, বলতো সবসময় ফিক্স থাকাটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাপমাত্রাটা ফিক্স, কনস্ট্যান্ট, ধ্রুবক, স্থির থাকে। বলতো সিস্টেমের ভেতরে তুমি কি ইউজ করো ভাই? গতদিন থেকে তো আমরা ইউজ করছি, হ্যাঁ, গ্যাস। সিস্টেমের ভিতরে আমরা কি ব্যবহার করি? গ্যাস। তাহলে বলতো গ্যাসের তাপমাত্রা স্থির, তাহলে এটা গ্যাসের কোন সূত্র মেনে চলে? হ্যাঁ হ্যাঁ, বয়েল, তাই না? তার মানে ভাইয়া বলতে আমরা যেহেতু সিস্টেমের ভিতরে গ্যাস ব্যবহার করতেছি, আবার তুমি বললা যে গ্যাসের তাপমাত্রাটা সবসময় ফিক্স থাকবে, স্থির থাকবে, তাহলে গ্যাসের কোন সূত্র সে মানবে এক্ষেত্রে? বয়েলের সূত্র। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে লেখা হচ্ছে নিচে একটা তীর চিহ্ন দিয়ে লিখি আমরা, যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাই সমুষ্ণ প্রক্রিয়া
বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে। তাহলে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। বক্স করে রাখো। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। কোনটা? চাপ। হ্যাঁ, তাহলে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। তাহলে ভাইয়া বয়েলের সূত্রটা কি? তাহলে বয়েলের সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল ধ্রুবক। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল হচ্ছে ধ্রুবক, বক্স করি, কিংবা P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। দেখবা ভাই, আমরা সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথগুলা করার সময় এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। যদিও এই সূত্রগুলো তুমি গ্যাস অধ্যায়ে ব্যবহার করছিলা, কিন্তু আমরা যেহেতু সিস্টেমের ভেতরে গ্যাসই নিচ্ছি, তার মানে গ্যাসের সব সূত্র এখানে আমরা কি করতে পারবো ভাইয়া? প্রয়োগ করতে পারবো। আচ্ছা, তারপরের পয়েন্টটা লেখো। যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। দেখি ভাই, একটু বাইরে হেল্প করো। বলতো লাস্ট ক্লাসে আমরা ইন্টারনাল এনার্জি বা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কিছু বৈশিষ্ট্য লিখছিলাম, তাই না ভাইয়া? ওইখানে আমরা দেখছিলাম তাপমাত্রা বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়ে, তাপমাত্রা কমলে ইন্টারনাল এনার্জি কমে, আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হয়? ইন্টারনাল এনার্জির কোনো কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই ডিইউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাও বক্স করো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ডিইউ এর মানটা হচ্ছে 0। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ডিইউ এর মানটা হচ্ছে 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন আসে আমরা যদি দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে আমাদের ডি কিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। ডি কিউ ইকুয়াল হচ্ছে 0 প্লাস ডিডব্লিউ। সুতরাং ডি কিউ ইকুয়াল হচ্ছে ডিডব্লিউ। তাহলে বলতো এই ক্ষেত্রে কি ঘটতেছে? এই ক্ষেত্রে কি ঘটতেছে ভাই? পুরা শক্তিটাকে সে কি করতেছে? কাজে কনভার্ট করে ফেলতেছে। পুরা শক্তিটাকে সে কাজে কনভার্ট করে ফেলতেছে। তাহলে বলতো ভাইয়া, ডি কিউ যদি ক্ষুদ্র কাজ হয়, ডিডব্লিউ যদি ক্ষুদ্র কাজ হয়, তাহলে মনে মনে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও, বলতো ইন্টিগ্রেশন অফ ডি কিউ মানে কত? কিউ। ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে কত? ডাব্লিউ। তাহলে আমরা এখানে লেখো, বা অনেক সময় এটাকে এভাবেও লেখা হয়, বা কিউ ইকুয়াল ডাব্লিউ। তাহলে ডি কিউ ইকুয়াল ডিডব্লিউ কিংবা কিউ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া বাংলা লাইনটা কি হইতে পারে বলতো ভাই? সরবরাহকৃত সম্পূর্ণ শক্তিটাই কি করবে? সে কাজে রূপান্তর করে ফেলবে। তাহলে এখন নিচে একটু বাংলা লাইন, অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ কাজে রূপান্তর করবে। অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ কাজে রূপান্তরিত করে। অর্থাৎ সরবরাহকৃত শক্তির সম্পূর্ণ অংশ কাজে রূপান্তরিত করে। এখন তোমাদের কাছে আবার একটা প্রশ্ন, এই জায়গায় আমরা ডিডব্লিউ সমান সমান সরাসরি পিডিভি এটা ইউজ করতে পারবো কিনা? কেউ আইডিয়া করে বলো তো ভাই। মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য ভাইয়া ডিডব্লিউ ইকুয়াল পিডিভি, এটা তো মাদার ইকুয়েশন, কিন্তু এটা সরাসরি ইউজ করা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে না। কি কারণে ভাইয়া? বলতো বয়েলের সূত্র তো বলছে পিভি ইকুয়াল ধ্রুবক। বলতো পি সমানুপাতিক, তাহলে কত আসবে? ভি। তার মানে ভি চেঞ্জের সাথে সাথে তোমার চাপটাও তো চেঞ্জ হবে। তার মানে ওই সূত্রটা, মাদার ইকুয়েশনটা তো সরাসরি তখন ব্যবহার করা যায় যখন পিটা কি হয়? কনস্ট্যান্ট। তার মানে এই প্রক্রিয়া তো পি কনস্ট্যান্ট না, তার মানে এটা তুমি সরাসরি ইউজ করতে পারবা না। তাহলে এটা চেঞ্জ করতে হবে। তাহলে পরের টপিকটার নাম লেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে কাজটা আমরা বের করব কিভাবে? পরের টপিকটার নাম লেখা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ।
দেখো আমরা জানি পিভি ইকুয়াল হচ্ছে এন আর টি। তাহলে হচ্ছে আমরা কাজের ইকুয়েশনটা দেখো কিভাবে বের করি। তাহলে আমরা জানি হচ্ছে পিভি ইজ ইকুয়াল হচ্ছে এন আর টি। তাহলে আমরা এখান থেকে পি এর মানটা বের করবো ভাইয়া, বা পি ইকুয়াল হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি। পাশে আমরা যদি একটা লেখচিত্র আঁকি, বলতো ভাইয়া ভি এর সাথে পি এর রিলেশনটা ব্যস্তানুপাতিক, আর বয়েলের সূত্রে লেখচিত্রটা কেমন হয় আমরা জানি, এরকম একটা লেখচিত্র হয়, তাই না? ব্যস্তানুপাতিক রিলেশন, বয়েলের সূত্রের গ্রাফটা হচ্ছে এরকম একটা লেখচিত্র হয়। এখন ধরে নিলাম যে তুমি এ পয়েন্ট থেকে যাত্রা করছো, হ্যাঁ, তুমি এ পয়েন্ট থেকে যাত্রা করছো আর তুমি যাত্রাটা শেষ করছো বিতে। তাহলে এ থেকে বিতে আসতে সমষ্ণ প্রক্রিয়ায় তুমি কতটুক কাজ করছো আমরা ওইটা বের করতে চাচ্ছি। তাহলে কাজ বের করার জন্য আমরা আগে দেখি তার আয়তনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। দেখো তো ভাই, প্রাথমিক অবস্থায় আয়তনটা ছিল ভি1, এদিকে দেখো এক্ষেত্রে চাপও চেঞ্জ হয়ে যাবে, কারণ চাপ তো কনস্ট্যান্ট না। তার চাপটা ছিল পি1 প্রাথমিক অবস্থায়, পরে তার আয়তনটা বেড়ে হয়ে গেছে ভি2, আর আয়তন বাড়লে চাপ কমবে, চাপ হয়ে গেছে পি2। তো আমাদের সৃজনশীলে দেখবে এই ছবিটা আঁকা থাকবে, বুঝবে? তাহলে ছবিটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিলাম। এখন বলো তো ভাইয়া, তুমি তো ছবিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ আয়তনের চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই কাজ হবে, কিন্তু আবার চাপেরও চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাদার ইকুয়েশনটা দিয়ে ডিরেক্ট অঙ্ক করা যাবে না। তাহলে আসো আমরা আস্তে আস্তে দেখি কিভাবে বের করবো। তাহলে লেখা হচ্ছে কৃত কাজ DW ইকুয়াল হচ্ছে PdV। পি এর একটা মান বের করে রাখছি উপরে, এখানে বসায় দাও, আর DW ইকুয়াল হচ্ছে NRT ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ডিভি। তাহলে ভাই এইখানে যে কাজটা তুমি দেখতে পাচ্ছ DW মানে ক্ষুদ্র একটা কাজ বের করছি। তাহলে আমরা টোটাল প্রক্রিয়া কতটুকু কাজ হয়েছে এটা বের করতে হলে কি করতে হবে ভাইয়া? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা দুই পাশে ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসি। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ DW সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ NRT ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ডিভি। ইন্টিগ্রেশনের লিমিট বসাবো ভাইয়া। আমাদের জানি একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট কোনটা? যেখান থেকে যাত্রা শুরু হয়। তাহলে ভাইয়া বাম পাশে একটু খেয়াল করো তো, বাম পাশে ভেরিয়েবল হচ্ছে আয়তন। তাহলে আয়তনটা কোথায় থেকে শুরু হয়েছে? ভি1। এখন বলো তো ভাইয়া, যেই মুহূর্তে যাত্রা শুরু করছো ওই মুহূর্তে কাজ কত হয়? 0। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0 কাজে। আর কাজ তুমি আয়তনটা ভি1 থেকে বেড়ে কত হয়েছে? ভি2। আর তখন 0 থেকে কাজ হইলো মনে করলাম ডাব্লিউ। এবার ভাইয়া বলো তো, আমরা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া পড়তেছি ভাইয়া, একটু ভাইয়া বলো তো, এই যে NRT এই পুরা মানটা একটা ধ্রুবক, এটা বুঝো কিনা? টি তো ফিক্স সমষ্ণ, আর NR ও ফিক্স একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশনের সময় ছবিটা একশো মুছে ফেললাম, ছবি আর লাগবে না। ইন্টিগ্রেশনের সময় ভাইয়া ধ্রুবকটা বের হয়ে চলে আসে, আর ইন্টিগ্রেশন অফ DW মানে আমরা লেখো W, লিমিট আসবে 0W, NRT এটাকে বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 1/v dv। তাহলে এখানে লিমিট বসাও, আপার লিমিট লোয়ার লিমিট বসাও। W মাইনাস 0 সমান সমান হচ্ছে NRT, আর 1/v dv এটা মানে লন v, V1 V2, বা W ইকুয়াল হচ্ছে NRT লন V2 মাইনাস লন V1। আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দিলাম। তাহলে W ইকুয়াল হচ্ছে NRT লন V2 বাই V1। এই হচ্ছে আমাদের ফাইনালি সূত্রটা ভাইয়া। দেখো যে মাদার ইকুয়েশনটা দিয়ে শুরু করছে, কিন্তু মেইন ইকুয়েশনটা দিয়ে, তাই না ভাইয়া? যেমন তোমরা কাজ শক্তি ক্ষমতা যখন পড়ছিলে ভাইয়া, কাজের ইকুয়েশনটা W ইকুয়াল Fx, আমরা কিন্তু ওইটা দিয়ে শুরু করতাম, কিন্তু এক এক কন্ডিশনে এক এক রকম সূত্র বানায় ফেলছিলাম। তো ওই রকমই দেখো সূত্রটা এখন চেঞ্জ হয়ে গেল NRT লন V2 বাই V1। বলতো এটা আরেকটা ফরম্যাটে লেখা যায়। আবার বলতো আমরা তো আজকের ক্লাসে এই টপিকটা শুরুতে দেখছিলাম যে সমষ্ণ প্রক্রিয়াটা বয়েলের সূত্র মানে,
তাহলে বয়েলের সূত্র মানলে আমরা তো জানি P1V1 ইকুয়াল হচ্ছে P2V2 হয়। তাহলে এইখান থেকে ভাই আমরা V2/V1 এর মানটা যদি বের করি, V2/V1 সমান সমান হচ্ছে P1/P2। এটা কেন বের করছে আশা করি অনেকে বুঝে গেছো। বলতে এই যে V2/V1 তুমি এখানে চাইলে কত বসাই দিতে পারো, P1/P2। তাহলে কাজের দুইটা ফরম্যাট হইলো আমাদের। তাহলে সুতরাং কৃত কাজ W ইকুয়াল হচ্ছে nRT ln P1/P2। তাহলে আমরা ফাইনালি দুইটা সূত্র মুখস্থ রাখবো, একসাথে ভাই লিখে দিচ্ছি একটু পরে। তো এই টপিক থেকে লাস্ট ভাইয়া যদি আরেকটা বলি, বলতে আমরা এই টপিকটার মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যখন লিখছিলাম তখন প্রমাণ করছিলাম কিউ সমান কত, ডাব্লিউ। দেখো একটা লাইনে প্রমাণ করছি না, কিউ সমান কত, ডাব্লিউ। তার মানে কি ভাইয়া মাঝে মাঝে বলে যে সমুষ্ণ প্রক্রিয়া কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, বলতো সেটাও এটা বুঝো কিনা, কারণ কি কিউ আর ডাব্লিউ তো সেম। তাহলে লেখা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ কিউ সমান সমান ডাব্লিউ, বা কিউ ইকুয়াল হচ্ছে nRT ln V2/V1 সমান হচ্ছে nRT ln P1/P2। তাহলে এটা আমরা বক্স করে রাখি। তাহলে আমাদের কাজের সূত্র বলুক বা কিউ এর সূত্র বলুক একই সূত্র। হয়েছে ভাই? আমরা লেখা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। লেখা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপীয় প্রক্রিয়া যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে তাপের কোনো আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এখন একটু জিনিস খেয়াল করি ভাইয়া, বলতো ভাইয়া এই সংখ্যাগুলোও কিন্তু প্রায় সময় পরীক্ষা আসে, কিন্তু সংখ্যাগুলো কিন্তু বললে ফিজিক্সের সবচেয়ে সহজ সংখ্যাগুলো, কারণ প্রত্যেকটা কিন্তু নামের সাথে মিল আছে। বলতো রুদ্ধ, এই রুদ্ধ শব্দটার মানে হচ্ছে আবদ্ধ করে ফেলা, আর তাপীয় মানে হচ্ছে তাপকে মানে এমন ভাবে তাপীয় ভাবে আবদ্ধ করবা যাতে বাইরে থেকে কোনো তাপ ভেতরে না আসতে পারে বা ভেতর থেকে কোনো তাপ বাইরে না যাইতে পারে। এখন এইটা দুইটা ভাবে করা যায়। কি কি ভাবে লেখো, সিস্টেমকে তাপীয় ভাবে অন্তরিত করে বা, সবাই একটু খেয়াল করো, আমাদের বইয়ে দুইটা প্রক্রিয়ার কথা বলছে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা তুমি দুই ভাবে ঘটাইতে পারো। এক, সিস্টেমকে তাপীয় ভাবে অন্তরিত করে দিলা। বলতো অন্তরিত মানে কি, এটা এর আগেও বলছি, মানে এর মধ্যে দিয়ে মানে কুপরিবাহী করা আর কি। যেমন ভাই একটা পাত্র নিলা, পুরাটাকে তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে গঠন করলা, তাহলে ভেতর থেকে কোনো তাপ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসতে পারবে না, এটাকে বলা হয় অন্তরিত, মানে তাপের কোনো আদান প্রদান হবে না। বা আরেকটা বলছে, গ্যাসকে দ্রুত প্রসারিত বা সংকুচিত করে।
তাহলে গ্যাসকে দ্রুত প্রসারিত বা সংকুচিত করে, মানে এত দ্রুত করবে এতে সে তাপের গ্রহণের বা বর্জনের কি পাবে না, সময় পাবে না। বুঝছি ভাই? দ্রুত যেমন ভাইয়া এটার উদাহরণ কি হইতে পারে ভাই, আজকের ক্লাসে তো কয়েকটা বললাম, একটা বেলুন ফেটে যাওয়া, আর টায়ারের অঙ্কটা কমন, ফুটবলের অঙ্কগুলা কমন, যে একটা ফুটবল হঠাৎ ফেটে গেল, একটা টায়ার হঠাৎ ফেটে গেল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মানে এগুলো হঠাৎ ঘটবে। এরপরে লেখো, যেহেতু যেহেতু এই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না। ভাই একটু বলো তো ভাই, এই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে ডি কিউ কত? 0। ডি কিউ মানেই তো কি, কর্তৃক তাপ গ্রহণ করছে বা কর্তৃক তাপ বর্জন করছে, চাইলে এখানে কোনো তাপের আদান প্রদান হয় না, তাই ডি কিউ ইকুয়াল হচ্ছে 0। ডি কিউ ইকুয়াল 0, বক্স করে রাখো এটা। তাই ডি কিউ ইকুয়াল হচ্ছে 0। তো ভাই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হয় এবার যদি দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে প্রথম সূত্রটা আমরা যদি লিখি, ডি কিউ সমান সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তাহলে ডি কিউ এর জায়গায় 0 বসায় দাও, 0 সমান সমান ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, বা ডাব্লিউ এর মান যদি আমরা বের করো, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডিইউ। এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। ভাই তুমি কোনো তাপই দাও নাই, মনে করো তুমি সারাদিন কিছু খাও নাই, তাও তুমি কাজ করতে পারতেছো, বলতো কি দিয়ে কাজ করতেছো? তাহলে তোমার ইন্টারনাল এনার্জি দিয়ে, তোমার ইন্টারনাল এনার্জি দিয়ে। এখন তুমি খেয়াল করো তো, তুমি কোনো কিছু খাচ্ছ না, সারাদিন কাজ করতেছো কাজ করতেছো কাজ করতেছো, আমার ইন্টারনাল এনার্জিও তো খরচ হচ্ছে। তাহলে বলো তো একটু পরে আস্তে আস্তে তুমি কি হবে, টায়ার্ড হবে না? কারণ কি, তোমার ইন্টারনাল এনার্জিটা কি হচ্ছে, কমতেছে। তাহলে দেখো তো তাই আসছে কিনা। বলতো তুমি সিস্টেমে কোনো শক্তি দাও নাই, তাও সিস্টেম কাজ করতে পারতেছে এই প্রক্রিয়ায়, তাই সেই কাজটা করতেছে কি দিয়ে, তার ইন্টারনাল এনার্জি দিয়ে। আর মাইনাসটা কি বোঝাচ্ছে, ইন্টারনাল এনার্জি দিয়ে যদি তুমি কাজ করো তাহলে তোমার শক্তি আস্তে আস্তে কি হবে, কমবে। বুঝবে? এখন তোমরা এর নিচে ছোট্ট করে একটা দাগ টানো, বা দুইটা জিনিস একটু বুঝাই, এই পাশে এই পাশে ছোট্ট করে একটা দাগ টানো। তো তোমরা এই পাশে লেখা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ, আর এই পাশে লেখা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, তাপীয় সংকোচন। বলতো দুইটা ঘটনা ঘটতে পারে, রুদ্ধতাপীয় ভাবে গ্যাস প্রসারিত হইতে পারে, রুদ্ধতাপীয় ভাবে গ্যাস সংকুচিত হইতে পারে। বলতো ভাইয়া সংকোচন কি আসলে হতে পারে না? এদিকে খেয়াল করো, মনে করো একটা সিলিন্ডার দিয়ে গ্যাস রাখছো, রেখে পিস্টন ধরে তুমি এটাকে জাতা মারলা হঠাৎ করে, বলতো গ্যাসটা এখন কি হবে, বলতো ভাইয়া সংকুচিত হবে। এখন আসো তো ভাইয়া, তোমরা ভাইয়া একটু হেল্প করবা ভাইয়া, বলতো প্রসারণ এই কথার মানে আয়তন হ্রাস না বৃদ্ধি? আয়তন বৃদ্ধি, এই কথা মানে হচ্ছে আয়তন বৃদ্ধি। আর রুদ্ধতাপীয় সংকোচন এই কথাটার দ্বারা আমরা বুঝবো হচ্ছে আয়তন হ্রাস, আয়তন হ্রাস। এবার তোমরা ভাইরা একটু হেল্প করবা, সেটা কি বলতে, আয়তন যদি বৃদ্ধি পায়, তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট, ডাব্লিউ কেমন হয়, পজিটিভ। এগুলো আমরা একদম আগের ক্লাস টপিক গুলাতে পড়ছি, তাই না ভাইয়া? আয়তন যদি বৃদ্ধি পায় ডাব্লিউ হয় হচ্ছে পজিটিভ, আর আয়তন হ্রাস পাইলে ভাই নেগেটিভ। আসো ভাইয়া, আয়তন হ্রাস পেলে হয় নেগেটিভ। এবার আসো তো ভাইয়া আমরা যদি সূত্রটা লিখি, এখন ডি ডাব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ। ভাই একটু ভাইয়ের দিকে পরে লেখো তো একটু, ডি ডাব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ, ডি ডাব্লিউ এর চিহ্নটা প্লাস, তাহলে এখানে ভাইয়া বসাই দিলাম প্লাস, ডি ডাব্লিউ আপাতত লিখলাম না, সমান সমান মাইনাস ডিইউ। তাহলে ডিইউ এর মানটা কত আসলো বলো তো ভাইয়া, মাইনাস। লেখো না, পরে একটা একসাথে লেখো। এখন ডি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডিইউ, এই ক্ষেত্রে ডি ডাব্লিউটা কি ভাইয়া, মাইনাস, তাহলে ভাইয়া মাইনাস বসাইলাম, মাইনাস ডিইউ। তাহলে ডিইউটা আসবে কি বলতো ভাইয়া,
প্লাস। এবার বলো তো ভাইয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেদিন লিখছিলাম ওই দিন ডিইউ প্লাস কি বোঝায়, ডিইউ মাইনাস কি বোঝায় এটা কিন্তু লিখছিলাম। বলতে ডিইউ প্লাস আসছে এই ক্ষেত্রে, তার মানে কি বলতে পারবা? ইন্টারনাল এনার্জি বাড়ছে, ইন্টারনাল এনার্জি কি হবে? বাড়বে। আর এই ক্ষেত্রে ডিইউ কি আসবে? মাইনাস, তার মানে ইন্টারনাল এনার্জি কি হবে? কমবে। তাহলে বলো তো ভাইয়া, তোমার ইন্টারনাল এনার্জি ধীরে ধীরে কমতেছে, বলতে ইন্টারনাল এনার্জি কোন কন্ডিশনে কমে? তাপমাত্রা বাড়লে কমে না কমলে কমে বলো তো ভাইয়া? তাপমাত্রা বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়ে, আর তাপমাত্রা কমলে ইন্টারনাল এনার্জি কমে। তাহলে বলো তো এই জায়গায় ইন্টারনাল এনার্জি কমে গেছে, তার মানে এই জায়গায় তাপমাত্রা কি হয়েছে? তাহলে বলো তো একটা কোকা কোলার বোতল খুললে কি হয়? তাপমাত্রা বাড়ে না কমে? কমে যায়। যদিও এটা ঠান্ডা থাকে আমরা ফিল করতে পারি না। যখন তুমি বোতলটা খোলো, বলতে এটা রুদ্ধতাপীয়, হঠাৎ করে প্রসারিত হয় গ্যাসটা, তার মানে তার তাপমাত্রা কিছুটা কি হয়? কমে যায়। তাহলে আসো আমরা যদি এই জিনিসগুলো গুছাই দিই। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে, তোমরা এবার উঠায় নাও বা এর নিচে বাংলাগুলা লিখি। রুদ্ধতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তি শক্তি হ্রাস পায়, হ্রাস পায়। ফলে সিস্টেমের সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। আর রুদ্ধতাপীয় সংকোচনে, অর্থাৎ রুদ্ধতাপীয় তাপীয় সংকোচনে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় আর এখানে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের রুদ্ধতাপীয় নিয়ে আমাদের আরো অনেকগুলো পড়া আছে, আমরা যেগুলো আগামী ক্লাসে শুরু করবো আর কি। তো ভাই রিকোয়েস্ট, অঙ্কগুলা পড়ে আর আজকে যতটুকু পড়াইছে একটু রিভাইজ করে আইসো আর কি।